দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাই এমএলএম জিজ্ঞাসা। আপনারা জানেন মাল্টিলেভেল মার্কেটিং এর নানা প্রত্যয় নিয়ে আলোচনা করি আমরা এই অনুষ্ঠানে, সেই সাথে সবশেষ মার্কেটিং ব্যবসার নানা দিক বা নেটওয়ার্ক বিজনেসের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি। আমাদের প্রচেষ্টা থাকে এই মার্কেটিং বিজনেস কে নিয়ে বা নেটওয়ার্ক বিজনেস কে নিয়ে যে ধরনের আলোচনাগুলো গণমাধ্যমে হচ্ছে সেই বিষয়গুলোকে জোরালো ভাবে আলোচনা করে এবং জনমনে সৃষ্ট বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেওয়ার। আজ স্টুডিওতে আমরা পেয়েছি ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিনকে। বরাবরের মতোই তিনি সবশেষ প্রত্যয়গুলো ডেস্টিনি সংক্রান্ত যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো নিয়ে খোলামেলা কথা বলবেন। মিস্টার আমিন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা শুরু করছি সেই প্রশ্নটি দিয়ে যে দুর্নীতি দমন কমিশনে আজকে আপনি গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল দুর্নীতি দমন কমিশন। তো আসলে পরিবেশটা সেখানে কেমন ছিল এবং কি হলো দিনভর দুর্নীতি দমন কমিশনে? ধন্যবাদ। আমি যখন গিয়েছি তার আগেই আমাদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সাথে ওনাদের ভিতরে একটা রুমে আলাপ আলোচনা হচ্ছিল, এটা আমি বুঝতে পেরেছি। তারপর আমি পাশে একটা রুমে ওয়েট করি, ওনারা আমাদেরকে একটা জায়গায় বসতে দিয়েছেন। তো আমি বলবো যে প্রথমে রিসেপশনটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমরা যা আশা করেছি মানে তার চেয়ে একটু বেশি রিসেপশন দিয়েছে। বললো যে বসেন, কোনো সমস্যা নেই, এবং আমার কাছে এনভায়রনমেন্টটা খুবই অ্যাকসেপ্টেবল মনে হয়েছে। তারপরে যদি একটু সময় করে আমাকে ডাকা হয়েছে, তারপরে আমি চেষ্টা করেছি ওনারা যে সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করেছেন সেটার সাথে আমাদের আগেই অনেকগুলো তথ্য দেওয়া আছে ওনাদের কাছে, তার সাথে মিল রেখে রেখে আমি যেখানে যেখানে আমার দায়িত্ব আছে, যে বিষয়গুলো আমার জানা উচিত, জানা দরকার, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমরা আমি নিজে একটা মানে আমার বক্তব্যগুলোকে আমি একটা লিখিত আকারে একটা নোট আকারে দিয়ে এসেছি। এবং আমরা আসলে এতগুলো কোম্পানি, এত বড় কাজ, 11 বছরের কাজ, এতগুলো কোম্পানি একদিনে আসলে আমি মনে করি একদিনে দেওয়া সম্ভব না। এই জিজ্ঞাসাবাদটা কোন সময় শুরু হলো এবং কতক্ষণ অবধি চলে? আমার প্রথম শুরু করেছে আনুমানিক 12টার দিকে আমারটা শুরু হয় এবং আমরা 2:30টায় একটা ব্রেক নিই। তারপরে আমরা 2:30টায় ব্রেক নেওয়ার পরে আমাদেরকে আসতে বলা হয় 3:30টায়। আমরা একটু লেট হয়েছিল বলে 4টায় শুরু করি। আবার 4টায় যখন শুরু হয় তখন আনুমানিক 6টা 6:30 শেষ হয়ে যায়। তো এখন আগামীকাল আবার যেতে হবে আরেকটু, মানে মূল ব্যাপার কিন্তু 3টা কোম্পানিকে নিয়ে। একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা এমএলএম কোম্পানি। আর আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আসলে দুর্নীতি দমন যেটা ওনারা কনভিন্স হতে চাচ্ছেন সেটা হচ্ছে আমরা যে দুটা কোম্পানিতে গ্রাহক বলেন, শেয়ার হোল্ডার বলেন, যাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করেছি, এটা আইনি প্রক্রিয়া যেভাবে আমরা দাবি করি যে এটা মানে কোম্পানি সিস্টেমের মধ্যে দিয়ে, সেই অর্থগুলো সঠিকভাবে বিনিয়োগ হয়েছে কিনা, এই অর্থের সঠিক ব্যবহার হয়েছে কিনা, আবার এই অর্থ থেকে কোনো টাকা দেশের বাইরে বা এমন কোনো কোথায় অবৈধ চলে গেলে এগুলো ওনাদের দেখার বিষয় ছিল প্রথম পর্যায়ে। দ্বিতীয়টা ছিল যে লাইবিলিটিটা তৈরি হচ্ছে সেটা যথাসময়ে দিতে পারবে কিনা। তো আমি বলবো এখন পর্যন্ত আমাদের জবাবটা কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনো কিছুটা বাকি আছে ডকুমেন্ট, যেহেতু আগামীকাল আবারও আপনাদেরকে দিনভর এইটি নিয়ে, অর্থাৎ ডেস্টিনি গ্রুপের নানা বিষয় নিয়ে দুদকের যে জিজ্ঞাসাবাদ ছিল আমরা জেনেছি, নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আপনাকে। আমরা বরং আজকে গণমাধ্যমে যে রিপোর্টটি হয়েছে সেই রিপোর্টটি দেখে আছি। আমরা দুদকে যে রিপোর্টটি হচ্ছে সেটি দেখছি। দুদকের নোটিশের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হন ডেস্টিনি গ্রুপের 4 কর্মকর্তা রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন, গোফরানুল হক এবং সাইদ উর রহমান। বিকেলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান অফিস শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুসন্ধানকারী একটা টিম গঠন করে দিয়েছে, তারই অংশ হিসাবে আজকে জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা পত্রিকাতে খবর ছাপিয়েছেন, সেই খবর দেখে আমরা এই অনুসন্ধান, এটাও আপনাদের পত্রিকাতে শুনেছি। পরে সন্ধ্যায় দুদক কর্মকর্তাদের সাথে কথা বলে বেরিয়ে আসেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ওনাদের কাছে ব্যক্তিগতভাবে কেউ কোনো অভিযোগ করেনি, কিন্তু যত কিছু ওনারা পেয়েছেন সব গণমাধ্যম থেকে পেয়ে ওটা ধরে ধরে যে এই লেখাটা আসছে, এটা কেন আসছে, এটা কেন আসছে, এটার উত্তর দেন, এটা সবগুলো আমরা উত্তর দিচ্ছি। আমাদের 35টি প্রতিষ্ঠান
এই 35টি প্রতিষ্ঠানের 11 বছরের ইতিহাস আসলে কিন্তু আমি বিশ্বাস করি আগামী 4-5 দিনও লাগতে পারে যদি পুঙ্খানুপুঙ্খের উপর দেওয়া যায়। তবু আমরা চেষ্টা করবো আগামী একদিনের মধ্যে সবকিছু দিয়ে দিতে, কারণ আমরাও চাই তাড়াতাড়ি এটার ব্যাপারে একটা সুন্দর একটা অনুসন্ধান বা একটা কিছু রিপোর্ট তৈরি করবো। আমরা কিন্তু স্বচ্ছতা বিশ্বাস দুই পক্ষ সন্তুষ্ট দ্রুত কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডেস্টিনির বিষয়ে তদন্ত করছে না। আর ডেস্টিনি চেয়ারম্যানও বলেছেন তারা স্বচ্ছতায় বিশ্বাসী, দুদককে যে কোনো ধরনের সহায়তা করতে ডেস্টিনি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। দীপু সারওয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। সহকর্মী দীপু সারোয়ারের প্রতিবেদন দেখলাম। আপনি বলছিলেন যে আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, কালকের দিনও লেগে যেতে পারে। 35টি কোম্পানি জিজ্ঞাসাবাদ কতক্ষণ চলবে, তো কালকের বিষয়টি কোন জায়গা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে থামতে পারে? আমার ধারণা, আমি এখনো অনুমান করতে পারছি না, আমার ধারণা খুব সম্ভবত ওনারা যে বিষয়গুলো দেখার চেষ্টা করবেন, আমাকে কিছু কাগজ নিয়ে যেতে বলা হয়েছে, যে আমি কিছু বক্তব্য দিয়েছি যেটা ডকুমেন্টেশন চেয়েছেন ওনারা। তার মধ্যে একটা আছে ট্রি প্লান্টেশনের যে প্যাকেজ সেল করা, কি পরিমাণ অ্যাকচুয়ালি অ্যাডভান্স সেল করা হয়েছে। একটা বিষয় মনে হয় ওনাদের কাছে প্রথম দিকে ক্লিয়ার ছিল না যে আমরা ট্রি প্লান্টেশন ভার্চুয়াল বা অ্যাডভান্স সেল করতে পারবো কিসের ভিত্তিতে, কোন আইনে। তখন আমি ওনাদেরকে দেখালাম যে হ্যাঁ আমরা এইভাবে এটা আইনের আওতায় আমরা এটা করছি, এবং আমরা কোনোটাই আমাদের দাবি আর কি, আমাদের দাবি যে আমরা কোনোটাই কাল্পনিক করছি না। তারপর সেখানে ওনাদের একটা কোয়ারি ছিল যে আমরা যে সমস্ত সম্পত্তিতে ট্রি লাগাচ্ছি আদৌ কি সম্পূর্ণ ট্রি লাগানো হয়েছে। আমি বলেছি না, আমরা আসলে পারিনি, কারণ আমরা যেই চিন্তা করেছি সেই চিন্তার মধ্যে একটা বাধা এসেছে। যেমন আজ থেকে অনেকদিন আগে বন মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠি পেয়েছি যে ওনাদের একটা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো বনায়ন করা যাবে না। ওই একটি চিঠিতে আমরা কিন্তু অনেকদিন পিছিয়ে গেছি, মানে তা বলবো আমরা 1 বছর বেশি, কারণ আমরা 1 বছরে কিন্তু আমরা 1 কোটি গাছ প্লান্টেশন করতে পারি। তো এখন আমাদের নিউজ আছে যেটা আমরা আমাদের দখলীয় বা আমাদের নিয়ন্ত্রণাধীন জায়গার মধ্যে যেই এটা হবে আপনার প্লান্টেশন হবে, সেখানে আমরা আশা করছি এই বছর তো জুন থেকে আপনার শুরু হয়ে যাচ্ছে আমরা প্লান্টেশন। আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম কতটুকু করা যায়, সেখানে কিছু আরো থেকেও যেতে পারে, যেটা আগামী বছর করতে হবে, এরপরে ওখানে আর কোনো লাইবিলিটি থাকবে না। আর যেটা আমরা মানুষের বাড়ির আঙিনায় করার জন্য যেটা নতুন প্যাকেজ সৃষ্টি করলাম, যেটা এই বছরের শুরুতেই কিন্তু শুরু হয়েছে, জানুয়ারি থেকে, সেটা ছিল আপনার পালোডিয়া ট্রি। পালোডিয়া ট্রি কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে প্রমোট করেছি এটার একমাত্র কারণ হচ্ছে আমরা যে অবজেক্টিভটা সেট করেছি যে সারা বাংলাদেশ ব্যাপী আমরা 6 কোটি চারা গাছ লাগাবো, সেখানে আমরা লাগাতে পেরেছি অফিসিয়ালি 81 থেকে 82 লাখ, আসলে বেশি লাগানো হচ্ছে। অর্থাৎ এখানে স্পষ্ট এটা যে পালোডিয়া ট্রি আপনারা প্লান্টেশনের শুরুর আগে এই প্লান্টেশন প্রজেক্টের মেইন স্ট্রিমে এই গাছগুলো ছিল না, তার আগে না, আপনারা পার্টিকুলারলি শুরু করেছেন এটা এই মাত্র, মানে এই বছরই। এখন সাংবাদিক বন্ধুরা বা সহকর্মীরা কর্মক্ষেত্রে যে প্রশ্নগুলো করেন বা জানতে চান যে গাছ লাগানো হয়েছে 70,000, বিক্রি করা হয়েছে 2 লাখ, এই যে বিষয়গুলো কনফিউশন তৈরি হচ্ছে, আসলে জায়গাটা কোথায়? আসলে সেটা হচ্ছে প্রথম প্রকল্প যেটা হাটহাজারী। আসলে আমি দেখেছি কয়েকটি গণমাধ্যম শুধু এক জায়গায় গিয়েছে, আমাদের কিন্তু 22টা প্রজেক্ট। তো প্রথম যে প্রজেক্টটা, এইটার কিন্তু জায়গার মালিক আমরা নই, বাগানেরও মালিক আমরা নই। তাহলে আমরা কিভাবে শুরু করলাম? বাগানের মালিক হচ্ছে 6 থেকে 7টা বাগান, যারা 2000 সালে বাগান শুরু করে, এবং তাদের মধ্যে অন্য ধরনের চিন্তা ভাবনা ছিল। 2006 সালে যখন আমরা শুরু করি, আমরা তখন কিন্তু রেডিমেড বাগান নিয়ে শুরু করি, এবং সেই বাগানে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, এবং 7-8 বছর বয়সী কিন্তু গাছ ছিল। তো বাগান মালিকদের একটা ক্লেম ছিল যে 7,95,000। আমরা সেভাবে তাদের সাথে চুক্তি করেছি, আমরা পুরো টাকাও দেইনি তাদেরকে, ওই হিসেবে একটা পার্ট পেমেন্ট দিয়েছি। পরবর্তীকালে দেখা গেল যে আসলে অত গাছ ওখানে নেই, কম আছে। কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা কিন্তু সেখানে বুদ্ধি করে 57,000-এর বেশি প্যাকেজ প্রমোট করিনি। এটা একটা আমাদের ইন্টেলিজেন্স ছিল। আমরা যদি একটু হুমজিক্যালি যদি বেশি করে ফেলতাম, হয়তো আজকে একটা বিব্রতকর অবস্থায় পড়া লাগতো। তো ওই প্রজেক্ট থেকে আমরা আসলে, ঠিক ওই প্রজেক্ট বলবো না, হাটহাজারীর পরে আমরা গিয়েছি, পরে সাতকানিয়ার পরে ফাইটাল, এই 3টা প্রজেক্ট মিলিয়ে আমরা 57,000 করেছি 6 বছর বয়সী, আর 11,000 করেছি আমরা বোধহয় আপনার 3 বছর বয়সী, আর 69,000 করেছি 1 বছর বয়সী, এই 3টা বাগান মিলে। তাই একেবারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব না যে কোন বাগানে কতটুকু আছে। তবে একটা জিনিস বলবো যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে ওই যে 2006 সালে যাদের কাছে আমরা প্রমোট করেছি 6 বছর বয়সী, তাদের লভ্যাংশ পাওয়ার সময় কখন? এই বছর আগামী মাস থেকে অ্যাকাউন্টিং শুরু হবে, এবং সর্বশেষ সেপ্টেম্বর 30-এর মধ্যে সবাইকে দিয়ে শোধ করতে হবে। তাহলে দেখা যাক কতজন লোককে দিতে হবে।
মাত্র ৩,৮৮৪ জন গ্রাহকের 9,49,00,000 টাকা দিয়ে দিতে হবে এই সেপ্টেম্বর 30-এর মধ্যে। আমরা সেটার জন্য প্রস্তুত, রেডি। অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান ছিল কি, আমরা পাবলিকলি অ্যানাউন্স করে ভালো করে একটা অনুষ্ঠান করে আমরা যে প্রথম বিনিয়োগকারীদের অর্থ প্রদান করছি এবং সেখানে কোম্পানি কত লাভ করলো সেটা দেখিয়ে একটা কমার্শিয়াল করা, সেটা আর করতে পারিনি, কারণ হঠাৎ করে আমরা একটা এই সংক্রান্ত আরো একটি বিষয় আপনার কাছে জানার, সেটি হচ্ছে যে যে কাজটা বিক্রি করা হচ্ছে, এই প্যাকেজগুলোর যে কাগজগুলো আপনারা গ্রাহকদেরকে বা যাদের কাছে বিক্রি করছেন, ডিস্ট্রিবিউটররা যে নিচ্ছে, সেই কাগজটা খুব বেশি শক্ত, এটি বলা হচ্ছে যারা কিনছে কাগজটি খুব পাকা, কিন্তু যে প্রোডাক্টটি বিক্রি করা হচ্ছে সেটি ইনভিজিবল বা অদৃশ্য। আসলে এই অদৃশ্য প্রোডাক্টের কাগজ বিক্রি করে বস্তুটি দেখা যাচ্ছে না, সেটি কিভাবে করা যায়? যে কাগজটির কথা বলা হচ্ছে সেই কাগজটি ট্রি সার্টিফিকেট মানে রিসিপ্ট, মানে আপনি টাকা গ্রহণ করেছেন, এই কাগজ বলা হচ্ছে। তা না হলে গাছ না রোপণ করে ট্রি সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ট্রি সার্টিফিকেটের মধ্যে আপনাকে লিখতে হয় কোন বাগানে কোন মোজায় কত দাগ নাম্বারে কত ক্ষতি হলে কত নম্বর গাছ থেকে কত নম্বর গাছ। যে কারণে আমরা এখন পর্যন্ত, আমি যদি ভুল না করি, কম বেশি 3, 3.5 বা 4 লক্ষ লোকের সার্টিফিকেট আমরা সরবরাহ করে উঠতে পারিনি। কেন? কারণ আমরা গাছগুলো লাগিয়ে কিন্তু আপনার নাম্বারটা লাগাতে হবে, কিন্তু আমাদের গাছ রোপণ করার ব্যবস্থা করা আছে, জায়গাও রেডি করা আছে, আপনার স্যাপলিং করা আছে। শুধু আমরা যদি কোনো বিধিনিষেধ না থাকে সরকারের পক্ষ থেকে, আমরা এখনই শুরু করে দেবো জুন থেকে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই প্রসঙ্গে আমি একটা জিনিস আজকে দুদিকে বলেছি, ওনারা আমার সাথে একমত হচ্ছেন। আমি দেখেন, আমি যেভাবে ফরওয়ার্ড সেল করি, আমি প্রথম ব্যক্তি নই। ওনারা বললেন কিভাবে? আমি বললাম, বাংলাদেশে বহুকাল থেকে রিয়েল এস্টেট প্লট এবং ফ্ল্যাট বিল্ডিং তৈরি হওয়ার বহু আগের থেকে ডিজাইন করে, যেমন আমি নিজে কিনেছি, আমি নিজে 2টা ফ্ল্যাট কিনেছি, যেটা আমার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে 4 বছর পরে। তো এই ধরনের ফরওয়ার্ড সেল, অ্যাডভান্স সেল কিন্তু ম্যাটার অফ ট্রাস্ট অ্যান্ড কোম্পানিজ ক্রেডিবিলিটি কিন্তু হচ্ছে। তার অর্থ এই নয় যে আপনি সবার কাছ থেকে ফ্ল্যাট কিনে বসে থাকবেন। আজকে বাংলাদেশের প্রতিষ্ঠিত যে সমস্ত কোম্পানি আছে, বসুন্ধরা বা কনকর্ড বা ইস্টার্ন হাউজিং, এরা যখন কোনো আপনার ইয়ে ডিক্লেয়ার করে, আমরা কিন্তু অন্ধ বিশ্বাস করি নেই, কারণ তাদের বিজনেসের একটা রেপুটেশন আছে। বাট হঠাৎ করে কালকে যদি টম হেভি জ্যাক একটা কোম্পানি এসে বলে যে আমি আপনাকে একটা ফ্ল্যাট দিচ্ছি, আপনাকে চিন্তা করবেন। আসলে আমরা দিনের কথায় ফিরি, যে জিজ্ঞাসাবাদের মুহূর্তটি কেমন ছিল? অর্থাৎ শুরুর দিকে আমরা জেনেছি যে হলো চিঠিতে উত্তরের সময় কম পেয়েছিলেন, আজকে ফেস টু ফেস হয়েছেন, আপনারা কথা বলেছেন আন্তর্জাতিক, তো সেই পরিবেশটা কেমন ছিল? আমি প্রথমে দুদককে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে ওনারা আমাদের ডেকেছেন। আরো বেশি ধন্যবাদ পেতে যদি আরো 1 মাস আগে ডাকতো, কারণ আমরা সবসময় রেডি ছিলাম। কারণ আরো 1 মাস আগে যদি ডাকতেন, তাহলে 1 মাস আগে সমস্যাটার সমাধান হতে পারতো। যাই হোক, বিচার আইনে যাই আসুক, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমি বলবো যে ওনারা আমাদেরকে সময় ক্ষেপণ না করে ডেকেছেন, এই জন্য ধন্যবাদ। দ্বিতীয়টা হচ্ছে, আরো অন্যান্য যে সংস্থাগুলো আছেন যাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, এনবিআর এর কাছে আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে আছে, ইভেন কি বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমি আশা করবো প্রত্যেকেই ধারাবাহিকভাবে আমাদেরকে ডাকবেন, জবাবদিহিতার মুখোমুখি করবেন। আমরা এই জবাবদিহিতা ফেস করতে চাই। দুদক যেটি বলছে যে এখনো পর্যন্ত এটি হচ্ছে গণমাধ্যম খবরের ভিত্তিতে, তো গণমাধ্যমে আরো কিছু খবর হচ্ছে বা সমালোচনা হচ্ছে যে যে পর্যন্ত লায়াবিলিটি ডেস্টিনি গ্রুপের তৈরি হয়েছে, ডেস্টিনি 2000 লিমিটেড এবং ট্রি প্লান্টেশন এবং গ্রাহক পরিবেশক, এদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার একটা কেন্দ্রবিন্দু এটি হয়ে দাঁড়িয়েছে। তো এই মুহূর্তে এসে এই যে লায়াবিলিটি আপনাদের তৈরি হয়েছে, সেটি আপনারা কতটা পালন করতে পারবেন বা কতটা ফিডব্যাক দিতে পারবেন আপনাদের ক্রেতা পরিবেশক? আমাদের অ্যাকচুয়ালি লাইব্রেরি, আমি একটা কাজ করব আগামীতে, আমি বেশি দূরে নয়, খুব সহজে, হয়তো আজকে হচ্ছে 30 তারিখ নাকি, আজকে 30 তারিখ, তাহলে আগামীকাল বা পরশুদিন আমরা চেষ্টা করব যে আপনার মানে যেটা ফিগার বলে, যেটাকে যে আমরা কোন বছর কত লাইবিলিটি আছে, আমি মুখস্থ 3টা জানি। আমাদের এই বছরের লাইবিলিটি আছে 9,49,00,000 এখন এই লাইবিলিটি পরিশোধ করতে পারবো কিনা তার একটা বেস্ট এক্সাম্পল আমি দিই। কিছুদিন আগে আমি টক শোতে বলেছি যে আমাদের মান্থলি সেল আছে 100 কোটি টাকার উপরে, অথচ আমরা দেনা আছি কত এবছর? 9,49,00,000। আপনাকে 20 সেকেন্ডের মধ্যে শেষ করার জন্য অনুরোধ। আগামীতে আমাদের আগামী বছর দেওয়া আছে আমাদের লাইবিলিটি 72 কোটি, আর তারপর বছর হচ্ছে আপনার 34 বা 33 কোটি হবে। আমরা এটা নিয়ে প্রস্তুত আছি, এদের নিয়ে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তবে একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে আমাদেরকে এইভাবে কন্টিনিউয়াসলি বাধা প্রদান করলে আমরা লাইবিলিটি টাইম মতো শোধ করতে পারবো, এই গ্যারান্টি আমি দেবো না।
বাধাহীন ভাবে কাজ করতে দিতে হবে। আমরা গ্যারান্টি দিচ্ছি লাইব্রেরি শোধ হয়ে যাবে, ওই ব্যবস্থা আছে। মোহাম্মদ রফিকুল আমিন আলোচনা অংশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলেন MLM জিজ্ঞাসা, বিস্তর আলোচনার মধ্য দিয়ে শুনছিলেন যে উত্তরগুলো। আগামী দিনগুলোতে অনুষ্ঠান দেখবেন এবং আপনাদের মনে সৃষ্ট বিভিন্ন প্রশ্ন উত্তর খুঁজে পাবেন এই অনুষ্ঠান থেকে। MLM জিজ্ঞাসা দেখার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।